আসসালামু আলাইকুম। আর্গো একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জেএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে আমরা আলোচনা করব বাক্য নিয়ে। আমরা জানি যে আমাদের ভাষার বা প্রত্যেকটা ভাষারই চারটা অংশ থাকে: ধ্বনি, শব্দ। ধ্বনি দিয়ে ভাষাটা শুরু হয়, শব্দ হয়, এরপর হচ্ছে শব্দ মিলিয়ে বাক্য তৈরি হয়, বাক্য থেকে অর্থ বা আমরা যেটাকে বাগর্থ করে অভ্যস্ত হয়ে আসছি, বা ভাষার ছন্দ বা ভাষার অন্য অন্য যে সাহিত্যের গুণগুণ অংশগুলো আছে সেটা, বা প্রবাদ প্রবচন, খনার বচন, ডাক, বাগধারা, এক কথায় প্রকাশ, সমার্থক ইত্যাদি শেষ অংশে আলোচনা করা হয়। তো আমরা এই অংশে আলোচনা করব আজকে বাক্য নিয়ে। আমরা জানি যে কতগুলো শব্দ মিলিয়ে যখন বক্তার মনের ইচ্ছা বা মনের আবেগ প্রকাশ করতে পারে সেটাকে আমরা বাক্য বলি। বাক্যের অনেক ধরনের অনেক আলোচনা আমরা শুনে আসছি। আমরা আজকে বাক্য নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ক্লাসটি উপভোগ্য হবে। আপনারা ক্লাসটি শুনে বুঝতে পারবেন যে বাক্য কীভাবে গঠিত হচ্ছে, বাক্য গঠন করার জন্য অপরিহার্য শর্তগুলো কি কি, বাংলা এবং ইংরেজিতে বাক্য গঠনের এবং বাক্য পরিবর্তন, রূপান্তর যেটাকে আমরা বলি। আচ্ছা, যেমন ইংলিশে আমরা পড়তাম সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডের যে পরিবর্তনগুলো, রূপান্তরগুলো বা ট্রান্সফরমেশন আমরা বলে থাকি। বাংলার ক্ষেত্রেও আমরা সরল থেকে যৌগিক, যৌগিক থেকে জটিল, এই যে ইত্যাদি রূপান্তরগুলোর পরিবর্তন, সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। ওকে, আমরা শুরুতেই একটু বোর্ডটাকে দেখি যে বাংলায় বাক্যটার সিকোয়েন্স, হ্যাঁ, পরপর যে রূপটা থাকে সেটা কেমন থাকে। যদি এই অংশটাকে নিয়ে প্রথমত আমরা কথা বলি যে ইংলিশের ক্ষেত্রে আমরা কী দেখি এবং বাংলার ক্ষেত্রে আমরা কী দেখি। ইংলিশের ক্ষেত্রে আমরা দেখি যে যদি আমরা একটা ইংরেজি বাক্যই লিখে ফেলি তাহলে এমন হবে: আই ইট রাইস। যদি এটাকে আমরা সহজভাবে বাংলা করি, বরাবর বাংলা করলে এভাবে হয়: আমি ভাত খাই। ওকে, দুইটা অংশকে যদি আমরা দেখি, প্রথমত আমরা এটাকে দেখছি, ফার্স্ট হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, আমরা ছোটো করে সাব লিখলাম। ইট, আচ্ছা, এটা হচ্ছে অবজেক্ট, আমরা ও বি জে এটুকু লিখলাম। রাইস হচ্ছে ভার্ব। ওকে, এটাকে পুরোটাই লেখা যায়, লেখার মতো সুযোগ আছে বা লিখতে কষ্ট কম। ওকে, আমরা এখানে লিখি বাংলায় আমিকে আমরা বলি সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা বা কর্তৃপদ। হ্যাঁ, আমরা কর্তায় লিখলাম। ভাত হচ্ছে এখানে কর্মপদ, কর্মপদ, কর্মপদ। আর খাই হচ্ছে এখানে ক্রিয়াপদ, ক্রিয়াপদ। তো দুটার পার্থক্য আমরা কি দেখতে পাচ্ছি? ইংলিশে প্রথমত সাবজেক্ট, মাঝখানে অবজেক্ট, ভুল লিখেছি, বাংলাটা মনে রেখে ইংলিশটা ভুল লিখে ফেললাম। ওকে, এটাই হবে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। ওকে, ইংলিশে আমরা কি দেখি? সাবজেক্ট, ভার্ব, শেষে হচ্ছে অবজেক্ট, বা এটাকে আমরা বলতে পারি এস ভি ও। সব সংক্ষেপে মনে রাখার জন্য আমরা খুব ছোট ক্লাস থেকেই বোধহয় এভাবে দেখে অভ্যস্ত যে প্রথমত সাবজেক্ট, মাঝখানে ভার্ব, শেষে অবজেক্ট। বাংলার ক্ষেত্রে আমরা একটু ভিন্নভাবে দেখি। প্রথমত আমরা দেখি সাবজেক্ট, মাঝখানে আমরা দেখি এই অবজেক্টটা, ভাত এখানে অবজেক্ট, আর শেষে আমরা দেখি ভি বা ক্রিয়াপদটা। সো এই ইংরেজি এবং বাংলায় বাক্য গঠনের এই যে পদগুলো, এটার গঠনটা নিয়ে বা সিকোয়েন্সটা নিয়ে এই পার্থক্যটুকু প্রত্যেকটা ক্লাসে অবজেক্টিভ হিসাবে আসে, এবং আমরা এখানে প্রায় এলোমেলো করে ফেলতে পারি। এই দুইটা অংশকে একটু আমরা খেয়াল রাখবো। ইংলিশে আমরা বলি এসভিও, বাংলায় আমরা বলি এসওভি, বা ইংরেজিতে ভার্বটা মাঝখানে বসে। সাধারণত বাক্যের গঠন অনুসারে এটা পরিবর্তন হতে পারে, অ্যাক্টিভ প্যাসিভের নিয়ম থাকতে পারে, আরও অনেক কিছুই হতে পারে। সাধারণত আমরা যখন সহজ বা অ্যাসার্টিভ বাক্য করছি বা অ্যাফার্মেটিভ বাক্যগুলো করছি, তখন আমরা সাবজেক্টটাকে শুরুতে দিচ্ছি, ভার্বকে মাঝখানে দিচ্ছি, অবজেক্টটাকে শেষে দিচ্ছি। বাংলার ক্ষেত্রে কী হচ্ছে? কর্তা বা সাবজেক্ট প্রথমে, কর্মপদ বা অবজেক্টটা মাঝখানে, ক্রিয়াপদটা শেষে। সো এইটুকু আশা করি আমরা মনে রাখতে পারবো, এই টেকনিকও মনে রাখতে পারি বা যেভাবে মনে রাখতে পারি। এই অবজেক্টিভটা প্রায় সময় দেখা যায় যে বাংলায় পদগুলোর সিকোয়েন্সটা কেমন হবে, পরপর কীভাবে বসতে পারে, কর্তা, কর্মক্রিয়া। আশা করি এটা আমরা মনে রাখতে পারবো। ওকে, সেকেন্ড অবজেক্টিভ নিয়ে আমরা কথা বলতে চাই যে প্রথমত বাংলায় কতগুলো আমরা আওয়াজ করি বাকযন্ত্রের মাধ্যমে। সে আওয়াজটা যদি
আমাদের সে আওয়াজটা যদি আমাদের কোনো অর্থ তৈরি করার চেষ্টা করা হয়, সেই আওয়াজগুলোর দ্বারা যদি কথা বলার চেষ্টা করা হয়, সেগুলোকে আমরা ধ্বনি বলি। ধ্বনি এবং আওয়াজের মধ্যে পার্থক্য আমরা পড়ি যে অনেক আওয়াজই আছে যেগুলোর আসলে উদ্দেশ্য নেই, উদ্দেশ্যহীনভাবে বা শব্দ তৈরি করার বা মিনিং তৈরি করার বাদ দিয়ে, যেমন আমরা যদি বলি অবশ্যই কিন্তু এটার একটা উদ্দেশ্য থাকে, তাই না? আমরা এটা দিয়ে কথা বলবো বা বাংলায় স্বরধ্বনিটা এমন, কিন্তু ভূতের মতো কিছু যদি ভৌতিক সাউন্ড করি নিশ্চয়ই সেটা স্বরধ্বনি হবে না। ওকে, আমরা ধ্বনির কথা বললাম যে ধ্বনিটা হচ্ছে ভাষার মূল একক। তো এই অবজেক্টিভটা আমরা প্রায় সময় দেখি যে ভাষার মূল উপাদান ধ্বনি, ভাষার মূল উপকরণ বাক্য। উপাদান এবং উপকরণ কথা দুইটার মাঝখানে ওইভাবে পার্থক্য করা যায় না, হ্যাঁ, কিন্তু অবজেক্টিভের জন্য এই দুইটা কথা আমরা প্রায় দেখি। ওকে, এই দুইটার অবজেক্টিভের কথা তো আমরা মনে রাখবো। আমরা বাকি অংশ আলোচনা করি যে ধ্বনি কতগুলো ধ্বনি একত্রিত করে যখন সেটা কোনো অর্থবোধক কিছু গঠন করছে সেটাকে আমরা বলি হচ্ছে শব্দ। কয়েকটা শব্দ মিলে যখন বাক্যে বসে বক্তার মনোভাব সম্পন্ন করছে সেটাকে আমরা বলছি বাক্য। তো বাক্যে যখন শব্দগুলো বসে তখন একটা শর্ত থাকে। আমরা যদি খেয়াল করি একটা উদাহরণ দিয়ে, এভাবে একটা উদাহরণ লিখতে পারি যে পাখি আকাশে উড়ে। সো এই বাক্যে যে তিনটা শব্দ ব্যবহৃত হয়েছে এগুলোকে কিন্তু চাইলে আমরা আলাদা করেও লিখতে পারি। পাশে লিখছি, যেমন হতে পারে একটা শব্দ হচ্ছে পাখি, আরেকটা শব্দ ছিল আকাশ, একটা ক্রিয়াপদ ছিল উড়া। ওকে, এই যে দুইটা পার্থক্য আমরা দেখলাম, পাখি আকাশে ওড়ে আর এখানে হচ্ছে পাখি আকাশ এবং ওড়া, এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই তিনটা শব্দ, এটা একটা শব্দ, এটা আরেকটা শব্দ, এটা একটা ক্রিয়া। শব্দ, দুইটা শব্দ, একটা ক্রিয়া। এই শব্দটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসছে, এই আকাশটা বাক্যে অবজেক্ট হিসেবে বসছে বা এখানে কর্মপদ হিসেবে বসছে, উড়াটা বাক্যে ক্রিয়াপদ হিসেবে বসছে। যেমন ছিল তেমনই কি বসে গেছে? না, এদের সঙ্গে কিছু না কিছু যুক্ত হয়েছে। কি যুক্ত হয়? বিভক্তি যুক্ত হয়, শূন্য বিভক্তি। এখানে একার যুক্ত হয়েছে। মূল শব্দ ছিল আকাশ, এক্সট্রা করে একার যুক্ত হয়েছে, এ কারণে এটাকে আমরা বলছি সপ্তমী বিভক্তি। আচ্ছা, এখানেও একটা একার যুক্ত হয়েছে, কিন্তু এই একারটা একটা ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয়েছে। ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হলে সেটাকে শুধুমাত্র আমরা নাম দেই ক্রিয়া বিভক্তি। ওকে, আশা করি এই অংশগুলো আমরা বুঝতে পারছি যে বাক্যে শব্দগুলো যখন বাক্য তৈরি করার চেষ্টা করে তখন অবশ্যই তাদের সঙ্গে বিভক্তি হতে হবে বা বিভক্তিযুক্ত শব্দগুলো নিয়েই বাক্য তৈরি হয়। আশা করি বাক্য গঠনের এই অংশটুকু আমরা বুঝতে পারছি। এই দুইটা অবজেক্টিভ একটু আমরা মনে রাখার চেষ্টা করব যে ভাষার মূল উপাদান একদম ক্ষুদ্রতি ক্ষুদ্র অংশ, দুইটার ইংরেজি আমরা ইনগ্রিডিয়েন্টস বলতে পারি, সেটা ধ্বনি দিয়ে তৈরি হয়। ক্রমান্বয়ে আমরা ভাষার শেষ স্তরে গিয়ে বলতে পারি যে ধ্বনিগুলো থেকে শব্দগুলো থেকে একটা অর্থ তৈরি হবে শেষে, তারপর বাক্য তৈরি হয় আর কি। আশা করি যে এই অংশটুকু আমরা বুঝতে পেরেছি। সো আমরা এই অংশটুকুকে শেষ করতে চাচ্ছি। ওকে, আমরা পরে যে অংশটা নিয়ে কথা বলবো যে বাক্যের তিনটা গুণ বা একটা সার্থক বাক্যের তিনটা গুণ থাকলে, এই তিনটা গুণ থাকলে এটাকে আসলে একটা সঠিক বাক্য হিসেবে গঠিত হতে পারে। তিনটা গুণ হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা।
জেএসসিতে প্রতি বছরই এই প্রশ্নটা আসে। মজার ব্যাপার হচ্ছে এসএসসিতেও একই টপিক থেকে প্রশ্নটা আসে এবং একই জায়গা থেকে আসে। তোমরা লাস্ট 5 বছরের বোর্ড প্রশ্নগুলো আমরা লাস্টে সলভ করে দেখাবো। যদি প্রশ্নগুলো দেখো খেয়াল করতে পারবা এই 3টা অংশ থেকে হয় ডেফিনেশন থেকে প্রশ্ন আসছে, নয়তো এক্সাম্পল থেকে প্রশ্ন আসছে। সো সংজ্ঞা এবং উদাহরণ দুইটাই হচ্ছে আমরা খুব ভালো করে বুঝে ফেলতে পারলে এখান থেকে 1 মার্কস প্রতি পরীক্ষাতেই পাওয়া সম্ভব, বোর্ড পরীক্ষাতেই পাওয়া সম্ভব, জেএসসি অর এসএসসি। এছাড়া তো স্কুল পরীক্ষাগুলোতে আমরা খুব ভালো এমনিতেই করতে পারবো যদি বুঝে যাই। ওকে, একটা বাক্যর বা সার্থক একটা বাক্যের 3টা গুণ থাকবে। আচ্ছা, প্রথমত হচ্ছে বানানগুলো খেয়াল রাখা। প্রথমটাকে আমরা বলছি আকাঙ্ক্ষা, ওর সাথে ক্ষীয় যুক্ত হচ্ছে। আমরা অধিকাংশ যে ভুলটা করব, ওর সাথে আমরা এখানে খটাকে যুক্ত করে দিব। খুব সহজেই বুঝতে পারছি যে এখানে ওর সাথে খ যুক্ত হবে না, ওর সঙ্গে যা যুক্ত হবে সেটা হচ্ছে ক্ষীয়। সো এই বানানটাকে নিয়ে আমরা এই মুহূর্তেটা খুবই খেয়াল রাখবো। দ্বিতীয়টা হচ্ছে শব্দটা হচ্ছে আসক্তি, তয়ে ত, তয়ে ত, এটা হচ্ছে সঠিক বানান। অনেকে শব্দটাকে কি লিখবে বা পরীক্ষায় হঠাৎ করে লিখে আমরা দেখি লেখা থাকে কয়ে ত, বা ভুলে অনেকে লিখে ফেলে আসক্তি। আসক্তি তো মাদকাসক্তি হতে পারে, তাই না? অন্য কোনো কিছুর প্রতি আসক্তি হতে পারে, খারাপ কোনো কিছুর প্রতি। এখানে আসলে শব্দটা আসক্তি না, শব্দটা হচ্ছে আসক্তি। আশা করি বুঝে ফেলার কথা। তৃতীয়টা হচ্ছে যোগ্যতা, এটা আমরা অনেকেই বুঝতে পারি বা শব্দটা সহজেই বোঝা যায়। তো একটা সার্থক বাক্যের গুণ, আমরা বাক্যের বিভিন্ন অংশ নিয়ে এলোমেলো করে ফেলবো। আমরা কিন্তু বাক্যের পদক্রমটা বলেছিলাম প্রথমত, যেটা ছিল কর্তা, বাংলার ক্ষেত্রে কর্ম এবং ক্রিয়া। এবং বাক্যের যখন 3টা গুণের কথা বলছি তখন হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। সো আশা করি যে এই বাক্যের 3টা গুণের কথা আমরা সঠিকভাবে বুঝতে পারবো। ওকে, আমরা যদি এই আকাঙ্ক্ষা নিয়ে একটু ব্যাখ্যা করতে যাই বাক্যে। আচ্ছা, এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা, বা একটা বাক্য আমরা এভাবে বলতে পারি সম্পূর্ণরূপে শোনার যে ইচ্ছা। আমি যদি একটা কথা অর্ধেক বলে থেমে যাই, আমি ভাত খেয়ে, আমি যদি এটা একটু লিখি এখানে যে আমি ভাত খেয়ে ড্যাশ 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 ড্যাশ, আমি ভাত খেয়ে একটা ক্রিয়া দ্বারা শেষ করলাম। হ্যাঁ, সো সাধারণত বাক্যগুলো একটা ক্রিয়া দ্বারাই অসম্পূর্ণ রাখা যায়। সো যদি বাক্যটা এরকম অসম্পূর্ণ থেকে থাকে ক্রিয়াতে গিয়ে, সাধারণত তাই হয়, ক্রিয়াতে গিয়েই বাক্যটা অসম্পূর্ণ হয়। সো এই ক্রিয়াটাকে আমরা বলি অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়াটা দ্বারা বাক্যটা শেষ হলো না। একটু বুঝে নেওয়ার ব্যাপার যে ক্রিয়া দ্বারা বাক্য শেষ হলো না, বা এখানে বাক্যের অর্থটাই সম্পূর্ণ হয়নি। এই ধরনের বাক্যকে আমরা বলি যে আকাঙ্ক্ষার গুণটা সম্পন্ন হয়নি। আমাদের আরও কিছু শুনতে ইচ্ছা করছে। আমি ভাত খেয়ে কী হতে পারে, স্কুলে যাব। এবার কিন্তু বাক্যটা সম্পূর্ণ হলো, বাক্যের আকাঙ্ক্ষার গুণটি পরিতৃপ্ত হলো। পরীক্ষায় এটাই জিজ্ঞাসা করে যে কোন বাক্যে আকাঙ্ক্ষার গুণটি সম্পূর্ণ হয়নি। তো আমরা এই ভিডিওটা দেখে বা এরকম বাক্য ক্রিয়াটা দেখে খেয়াল করতে পারবো যে বাক্যে আকাঙ্ক্ষা গুণটি সম্পূর্ণ হয়নি। আশা করি বুঝতে পারবা। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আসক্তি। আচ্ছা, আসক্তিটা কি? বাক্যে যে পদগুলো থাকবে সেটা যথাযথ পদবিন্যাস, পদগুলোকে সঠিক জায়গায় বসাতে হবে। আমরা যদি এই বাক্যটা দিয়েই কিন্তু আসক্তির উদাহরণ বলে ফেলতে পারবো। কেমন হতে পারে তোমরা একটু খেয়াল করো। আমরা যখন লিখছি আমি ভাত খেয়ে স্কুলে যাব, আমরা জানি যে সঠিকভাবে এটার অ্যারেঞ্জ করা হয়েছে। যদি আমি এইবার এটাকে এলোমেলো করে যে পাজল করে দেই, দেখো তাহলে কি দাঁড়ায় যে যাব স্কুলে খেয়ে ভাত যাব স্কুলে খেয়ে ভাত আমি। এই বাক্যটা কি এভাবে কি কেউ কথা বলে, বা এমন বাক্য কোথাও কি আমরা ব্যবহৃত হতে দেখি? নিশ্চয়ই না, এমন বাক্য আমরা ব্যবহৃত হতে দেখি না। এরকম বাক্য বললে বাক্যের অর্থটা বোঝা মুশকিল। বলতে পারে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর পর্যন্ত বাচ্চারা এইভাবে কথা এলোমেলো করে কোন রকম কথা
বলতে পারে, বাবা মারা খুব জোরে জোরে হাততালি দেয় যে ছেলে অথবা মেয়ে বা বাবুটা কথা বলা শিখে গেছে। কিন্তু কিন্তু এরকম বাক্য বলে সাধারণত কি আমরা কোনো অর্থ কি বুঝতে পারবো? একদমই না, একদমই অর্থ বোঝা যাবে না। তো বাক্যগুলোর অর্থ বোঝার জন্য পদগুলোকে এই যে সাজিয়ে লেখা, এই সাজিয়ে লেখার পদ্ধতিটাকেই আমরা বলছি বাক্যের আসক্তি। আশা করি বুঝে ফেলছো। আরও এরকম অনেক উদাহরণ বলতে পারি। বাবা বাজার থেকে ইলিশ এনেছেন, যদি এটাকে এলোমেলো করে বলি, বাবা ইলিশ থেকে বাজার এনেছেন, খুবই এলোমেলো শোনা গেল। আরও একটা সহজ কথা বলতে পারি, ঝিলের জলে শাপলা ফোটে। হ্যাঁ, ঝিলের জলে শাপলা ফুটে বা নদীর জলে শাপলা ফুটে, এরকম বললাম। যদি এরকম বলি ফুটে শাপলা ঝিলে জলে, এলোমেলো হয়ে যাচ্ছে। তো খুবই সহজ কথা, বাক্যের পদগুলোকে যে সাজিয়ে রাখার গুণ, এটাকে আমরা বলছি আসক্তি। আশা করি বুঝে ফেলার কথা। যোগ্যতা। আচ্ছা, একটা লাইন সব জায়গায় লেখা থাকে, অর্থগত এবং ভাবগত মেলবন্ধন। বাক্যের অর্থগত এবং ভাবগত মেলবন্ধন মানে কি? একটা বাক্যের অর্থটা সঠিক হতে হবে এবং সেই বাক্যের বাস্তবিক গুণটাও থাকতে হবে। একটা উদাহরণ দেখাতে পারি। উদাহরণটা এমন হতে পারে যে, আমরা আগে একটা উদাহরণ দিয়েছিলাম, ওটা দিয়ে আবার দিই। পাখি আকাশে ওড়ে। সো এই বাক্যটাকে যদি আমরা লিখি, হাতি আকাশে ওড়ে। সো এই বাক্যটাকে যদি আমরা এভাবে লিখি যে হাতি আকাশে ওড়ে, তাহলে কি দাঁড়ালো? এই বাক্যটার যোগ্যতা অনুসারে বাক্যটা হলো না, কারণ এই বাক্যটার ভাবগত অর্থটা এমন হয় না, বা অর্থগতভাবে বাক্যটা ঠিক নেই। হ্যাঁ, আমরা এরকম দিয়ে যদি আরও বাক্য বলা যায়, যদি এরকম আরও উদাহরণ আমরা যদি বলি, আরেকটা উদাহরণ হতে পারে, বড়শি দিয়ে মাছ ধরি। হ্যাঁ, এখানে আমরা যুক্ত করতে পারি, আমরা বড়শি দিয়ে মাছ ধরি। একই রকমভাবে যদি বলি, আমরা এই বড়শি দিয়ে ডাব পারি। এটা কি হয়? কোনোভাবেই হওয়ার কথা না, কারণ আমরা বড়শি দিয়ে মাছ ধরার জিনিস এবং বড়শির যেই মাথাটা থাকে, যেটাতে দিয়ে মাছটা উঠবে, যেই আংটাটা দিয়ে, আচ্ছা, তো যে ছিপ দিয়ে আর কি, তো সেটা দিয়ে যদি আমরা ডাব পারতে যাই, তো সহজে পারা যাবে না, কারণ ডাব হচ্ছে গাছে খুব শক্তি করে কেটে তারপর পারতে হয়। অতটা শক্তি হয়তো বড়শির মাঝখানে থাকবে না, বা আমরা ওই প্রেশারটা দিতেও পারবো না। সো এটা দেওয়া হয়ও না, এটার কোনো বাস্তবিক কথা নেই। সো বুঝতেই পারছি যে যোগ্যতা অনুসারে বাক্যগুলো হতে পারে না। পিঁপড়া আকাশে উড়ে, এরকমটা হতে পারে। হ্যাঁ, অথবা হচ্ছে যত করে এলোমেলো লাইন, গাড়ি আকাশে উড়ে, সো নিশ্চয়ই সেটা হবে না। তো বাক্যে যদি এই গুণগুলো না থাকে, অর্থগতভাবে বাক্যগুলো শুদ্ধতা না থাকে, তাহলে এটাকে আমরা বলছি বাক্য তার যোগ্যতার গুণ হারায়। সো এই তিনটা গুণ, বাক্যের এই তিনটা গুণ থাকলেই, এই তিনটা গুণের সমন্বয়ে একটা বাক্য সার্থক বাক্য হয়ে ওঠে। তিনটা গুণের সমন্বয়ে একটা বাক্য সার্থক বাক্য হয়ে ওঠে। আশা করছি আমরা সার্থক বাক্যের গুণগুলো সম্পর্কে খুব সহজে বুঝতে পারছি। ওকে, আমরা পরের অংশ নিয়ে আলোচনা করা শুরু করি। ওকে, আমরা এই ক্লাসে তাহলে দুটা জিনিস সম্পর্কে জানতে পারলাম। এক হচ্ছে বাক্য কি, বাক্য গঠন কিভাবে হয়, বাক্যের কর্তা কর্ম ক্রিয়াপদ কীভাবে বসে, এবং বাক্যের সার্থক গুণগুলো কীভাবে গঠিত হয়। আশা করছি এই ক্লাসটা দেখে তোমরা এই সব সম্পর্কিত প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবা। শব্দগুলোকে, বাক্যগুলোর অর্থগুলোকে বিশ্লেষণ করতে তোমাদের সুবিধা হবে, সহজ হয়ে উঠবে। আমরা পরবর্তী পার্টে বাক্যের পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।